সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বিষয়ের বিপণন অংশের উপর আলোচনা করব। তোমরা ইতিমধ্যে প্রথম শ্রেণী পরীক্ষার জন্য বিপণন প্রথম অধ্যায় বিপণন পরিচিতি এবং দ্বিতীয় অধ্যায় বিপণন পরিবেশ পড়েছ। আজকে তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী এই চ্যাপ্টারের উপর তোমাদের আলোচনা করব। এই চ্যাপ্টারের উপর আলোচনা করার আগে আমার একটা বিষয় একটু আলোচনা করতে হয়, সেটা হচ্ছে বিপণন বলতে কি বোঝায়। এটা তোমরা কিন্তু প্রথম অধ্যায়ে বিপণন পরিচয় অধ্যায় পড়েছ। এটা এই অধ্যায়ের সাথে প্রাসঙ্গিক বিধায় আমি বিপণন বলতে কি বোঝায় বা বিপণনের সংজ্ঞা কি বা বিপণন কাকে বলে একটু সামান্য আবার একটু তোমাদের পুনরাবৃত্তি করতে হচ্ছে। বিপণন শব্দটা কিন্তু এটার আরেকটা সমার্থক বাংলা শব্দ আছে, সেটা হচ্ছে বাজারজাতকরণ। ইংরেজিতে বলা হয় মার্কেটিং। মার্কেটিং শব্দের বাংলা বিপণনও হয়, বাজারজাতকরণ করানো হয়। তো বিপণন কাকে বলে, বিপণন বলতে কি বোঝায় তোমরা প্রথম অধ্যায় পড়ে পেয়েছো। তারপরে একটু আমি আমার পেজে একটু বিষয়টা একটু দিয়ে দিলাম, তোমরা একবার রিডিং দিবা। বিপণন বলতে বোঝায় যে একজন পণ্য উৎপাদনকারী থেকে উৎপাদন থেকে পণ্যের ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে কার্যক্রমগুলো আছে সেগুলাকে একত্রে বলা হয় বিপণন। অর্থাৎ পণ্য উৎপাদনকারী থেকে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যক্রমের সমষ্টি হচ্ছে বিপণন। তো বিপণনের বিষয় তোমরা এই পেজটা ভালোভাবে দেখে নিবা। এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিপণন কার্যাবলী সমূহ। বিপণন কার্যাবলী কাকে বলে? এখন বিপণন কার্যাবলী কাকে বলে ইংরেজিতে হোয়াট ইজ মার্কেটিং ফাংশন। আমি এই পেজে বিপণন কার্যাবলী কাকে বলে এটার একটা সংক্ষিপ্ত একটা রূপ এখানে দিয়ে দিলাম। সব বইতে আছে, তোমরা বই খুঁজলে বিপণন কার্যাবলী কাকে বলে সেটা তোমরা খুঁজে পাবা। আমি যদি সহজ করে বিষয়টাকে যদি এইভাবে বলি, বিপণন কার্যাবলী এবং বিপণনের সংজ্ঞা কিন্তু প্রায় একই রকম। অর্থাৎ একটি পণ্য উৎপাদন থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সমস্ত কার্যাবলী সম্পাদন করতে হয় এবং অথবা যে সমস্ত কাজ উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যক্রমের বা কর্মকাণ্ডের সমষ্টি হচ্ছে বিপণন কার্যাবলী। তোমরা দেখো উপরে দ্বিতীয় লাইনে লেখা আছে বিপণন কার্যাবলী সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ মোড়কীকরণ, এছাড়া আর অন্যান্য অনেক কাজ আছে। হ্যাঁ, সেটা তোমার ধরো প্রমিতকরণ পর্যায়িতকরণ বিজ্ঞাপন ক্রয় বিক্রয় এগুলো সমস্ত কার্যাবলী হচ্ছে বিপণন কার্যাবলী। এখানে আমার বিস্তারিত বক্তব্য এখানে কিন্তু আমার দেয়া আছে, তোমরা পেজটা একটু ভালোভাবে দেখে নিবে। এর চেয়ে বেশি পড়ার দরকার হবে না বিপণন কার্যাবলীর সংজ্ঞাটা বা বিপণন কার্যাবলী কাকে বলে। বিপণনের যে কাজগুলাকে সেটাকে আমি একটা চিত্রের আকারে উপস্থাপন করলাম এবং কাজটাকে আমি 3টা অংশে ভাগ করলাম। একটা হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, একটা উৎপাদন পরবর্তী কার্যাবলী, আর একটা হচ্ছে বিক্রয়ের পরবর্তী কার্যাবলী বা বিক্রয়োত্তর কার্যাবলী যেটাকে বলা হয়।
এটাকে আমি 3টে অংশে ভাগ করছি। আমি প্রথমে বলেছিলাম যে বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত, পণ্যের চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যক্রমের সমাহার বা কর্মকাণ্ডের সমষ্টিকে বলা হয় বিপণন কার্যাবলী। তবে একটা কথা আছে যে যিনি উৎপাদন করেন, উৎপাদনের করার আগেও তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, কাজ করতে হয়। সেটা হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী। তাহলে প্রথমে আসি উৎপাদন পূর্ব কার্যাবলী। উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে আমি 3টা অংশ আনলাম। একটা হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ, হচ্ছে বাজার তথ্য সংগ্রহ, পণ্য পরিকল্পনা ও উন্নয়ন এবং ক্রয়। এই 4টা ভাগে ভাগ করছি আমি উৎপাদন পূর্ব কার্যাবলীকে। প্রথমে হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ। বিপণন পরিবেশ বিশ্লেষণ। এখন একজন উৎপাদনকারী উৎপাদন করার আগে চিন্তা করে যে আমি যে পণ্যটা উৎপাদন করব সেই উৎপাদনের সে আমার কারখানাটা কোথায় হবে, যেখানে আমি কারখানাটা দিব সেখানে আমার অবকাঠামোগত সুবিধা, রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্যাংক ব্যবস্থা, তারপর আমার শ্রমিক সরবরাহ, মানব সম্পদ যোগান ইত্যাদি পরিবেশটা আমার ঠিক আছে কিনা। আমি বিপণন পরিবেশ বিশ্লেষণে যদি কথাটাকে আমি একটু সংক্ষিপ্ত ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমি একটা টেক্সটাইল মিল দিব, টেক্সটাইল মিল কারখানা স্থাপন করব, সেই পরিবেশটা কোথায় হবে, সেটা কি মতিঝিল দিব নাকি ঢাকার অদূরে গাজীপুর বা আশুলিয়া এইসব এলাকায় দিব। তো তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে একটা টেক্সটাইল মিল দিতে আমরা বৃহৎ আকার একটা ভূমির দরকার, জমির দরকার, হ্যাঁ, কারখানা স্থাপনের জন্য। তো সেটা তো আমার মনে হয় ঢাকা শহরের এই জনাকীর্ণ এলাকায় সেটা পাওয়া যাবে না। তাহলে আমাকে ঢাকার অদূরে আশেপাশে 10-20 মাইল দূরে যেখানে আমার ভূমির যোগানটা থাকবে, সেটা গাজীপুর হতে পারে, আশুলিয়া হতে পারে, মেঘনার কাছাকাছি হতে পারে। আবার দেখতে হবে যেখানে আমি স্থাপন করব সেখানে আমার রাস্তাঘাট, বিদ্যুৎ, অবকাঠামোগত সুবিধা আছে কিনা, সেখানে ব্যাংক ব্যবস্থা আছে কিনা, সেখানে আমার যারা শ্রমিক কর্মী ইঞ্জিনিয়ার থাকবে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তারা সেখানে যাবে কিনা, সেখানে পাওয়া যাবে না, সেই পরিবেশটাকে আমাকে একটা ধারণা লাভ করতে হবে। পরিবেশটা সম্পর্কে আমার একটা ধারণা, সে বিপণন পরিবেশ বিশ্লেষণ। এরপর হচ্ছে বাজার তথ্য সংগ্রহ। উৎপাদন করার আগে একজন উৎপাদনকারী চিন্তা করতে হয় যে আমি যে পণ্যটা উৎপাদন করব সেই পণ্যটা বাজারে বা ভোক্তাদের চাহিদা আছে কিনা, সেই পণ্যটা ভোক্তা কিনতে আগ্রহী কিনা, সেই পণ্যটা সেই পণ্যের ভোক্তারা পছন্দ করে কিনা, ভোক্তার রুচি আছে কিনা এই পণ্যের প্রতি। এইসব বিষয় কিন্তু একজন উৎপাদনকারীকে উৎপাদন করার আগেই তাকে বাজার সম্পর্কে একটা ধারণা লাভ করতে হবে, বাজার তথ্য সংগ্রহ করতে হয়। সেই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে যদি তার ইতিবাচক মনে হয় তাহলে সে উৎপাদনে যায়। এরপর হচ্ছে তৃতীয় হচ্ছে পণ্য পরিকল্পনা ও উন্নয়ন। আমি পণ্য পরিকল্পনা বলতে বুঝি আমি কোন পণ্যটা উৎপাদন করব, কি পরিমাণ পণ্য উৎপাদন করব, এই পণ্যের ভোক্তা কারা হবে সে সম্পর্কে একটা অগ্রিম ধারণা লাভ করাই হচ্ছে পণ্য পরিকল্পনা ও উন্নয়ন। এরপর হচ্ছে ক্রয়। তোমরা জানো একজন পণ্য উৎপাদনকারী যখন সে পণ্য উৎপাদনে যাবে, এখন ধরলাম যে তার পরিবেশটাও ঠিক আছে, বাজার সম্পর্কে সে তথ্য সংগ্রহ করছে, তার পণ্যটা বিক্রি করা যাবে, পণ্যের গ্রাহক পাওয়া যাবে, পণ্যের পরিকল্পনা। এখন সে কি করবে, উৎপাদন করার জন্য সে তার উৎপাদিত পণ্যের কাঁচামাল ক্রয় করবে, কারখানার জন্য যন্ত্রপাতি ক্রয় করবে, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পণ্য ক্রয় করবে। তাহলে উৎপাদন এটা ইম্পর্টেন্ট কাজ, পণ্য ক্রয় করা। ক্রয় করে তারপর সে পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি যাবতীয় সামগ্রী ক্রয় করে তারপর সে পণ্য উৎপাদন করবে। এটা হচ্ছে তার উৎপাদন পূর্ব কার্যাবলী। এরপর আসে আমরা দ্বিতীয় ধাপে আসি, উৎপাদন পরবর্তী কার্যাবলী। এখন উৎপাদন পরবর্তী কার্যাবলীর মধ্যে আমি এখানে আমার 7টা ধাপ দিছি, এগুলো আরো অনেক কাজ আছে প্রাসঙ্গিক, আমি গুরুত্বপূর্ণ 7টি কাজ উল্লেখ করলাম। পরিবহন, গুদামজাতকরণ,
প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কীকরণ, বিজ্ঞাপন এবং বিক্রয়। তাহলে প্রথমে আসি আমি পরিবহন। পরিবহন হচ্ছে আসলে যে জায়গায় আমরা পণ্য উৎপাদন করি, যেমন বাটা কোম্পানি তার কারখানা হচ্ছে টঙ্গীতে, ধরো তোমরা নিশ্চয় জানো বাটা কোম্পানির মূল কারখানা কিন্তু টঙ্গীতে। এখন তার বাটা জুতা উৎপাদন করে সে নিশ্চয় টঙ্গীতে তো পণ্যটা বিক্রি করে না, সে সারা বাংলাদেশে বিক্রয় করে। পণ্যটাকে তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সে উৎপাদন করে টঙ্গীতে, সে বিক্রি ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত সে সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশ সব জায়গায় বিক্রি করে। তাহলে তার জন্য তাকে কি করতে হয়, সেই পণ্যটাকে পরিবহন করতে হয়, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ব্যবস্থা করতে হয়। এটা কিন্তু উৎপাদকের একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ পণ্য পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে, যেটাকে আমরা ইংরেজিতে প্লেস ইউটিলিটি, অর্থনীতির ভাষায় এটাকে স্থানগত উপযোগ বলা হয়। পরিবহনটা পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে, এক স্থানে উৎপাদন করে অন্য স্থানের মানুষ সেটা ভোগ করে। এরপর আসে আমরা গুদামজাতকরণ, ইংরেজিতে বলা হয় ওয়্যার হাউজিং। এগুলো এক এক পণ্যের, আমরা সবসময় এক এক পণ্যের উদাহরণ দেবো তা না, একটা কখনো টেক্সটাইল মিলের উদাহরণ দেবো, কখনো জুতার কারখানা, বাটা জুতার কারখানার উদাহরণ দেবো। এক এক সময় এক একটা আমরা আলোচনার সুবিধার্থে আমরা সেটা বলবো। তুমি দেখো যারা আলু উৎপাদন করে, আলু অনেক সময় তুমি দেখবা যে আলু ফসলটা উত্তোলন করা হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে, তো ভোক্তারা জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোগ করে, আবার সেটা আগামী জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেও কিন্তু এই আলুটা ভোগ করবে। তাহলে কি করতে হবে, আলুর একটা অংশ, উৎপাদিত পণ্যের একটা অংশ আমাকে গুদামজাত করতে হয়, ওয়্যার হাউজিং করতে। কেন? যাতে ভবিষ্যতে প্রয়োজনের বিবেচনা করে আমরা গুদামে রাখি আমরা। অর্থাৎ এক সময় উৎপাদন হয়, অন্য আরেকটা সময় নির্দিষ্ট মেয়াদ আনতে সেই পণ্যটা ব্যবহার হয়, তখন তার জন্য গুদামজাতকরণ করতে হয়। অর্থাৎ উৎপাদন এবং ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যটাকে ধরে রাখা, সেটাকে বলা হয় গুদামজাতকরণ। অর্থনীতির ভাষায় এটাকে সময়গত উপযোগ সৃষ্টি করা বা টাইম ইউটিলিটি বলা হয়। এক কথা, উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় গুদামজাতকরণ। এরপরে আসি আমরা প্রমিতকরণ। প্রমিতকরণকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ডাইজেশন। এগুলো বইতে তোমরা পাবা, বাংলা পয়েন্টগুলোর পাশাপাশি ইংরেজি শব্দটাও দেয়া আছে, এগুলো শিখে নেওয়া ভালো। হ্যাঁ, তো প্রমিতকরণকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ডাইজেশন। এখন তুমি ধরে নাও যে তুমি মুন্সিগঞ্জের একজন আলু উৎপাদনকারী, আলু উৎপাদন করো, তো তুমি আলুটাকে যখন জমিন থেকে উত্তোলন করবা, ফসলটাকে যখন হারভেস্টিং করবা, ফসলটাকে উত্তোলন করার পরে তুমি দেখলে যে তোমার আলুর বিভিন্ন ধরনের সাইজ, কিছু কিছু আলু আছে বেশ বড় সাইজের, 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম পর্যন্ত আলু আছে, কিছু কিছু আছে দেখবে ছোট ছোট 50 গ্রাম, 60 গ্রাম, আবার কিছু কিছু গুটি গুটি ছোট ছোট আলু। এখন তুমি তো সব আলু একত্রে করে বিক্রি করলে তো তুমি ন্যায্য দাম পাবা না। এখন রাত্রে তুমি শুয়ে শুয়ে চিন্তা করলা যে আমি যে আলুগুলা উত্তোলন করে আমি উঠালাম, এই আলুগুলাকে আমি 3টা শ্রেণীতে ভাগ করব। এটাকে আমরা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, 3টা ভাগে ভাগ করব। এরকম প্রথমে তুমি যেগুলো 100 গ্রাম বা তদুর্ধ্ব, 100 গ্রাম, 150 গ্রাম এই টাইপের আলুগুলাকে এ গ্রেডের আলুতে ভাগ করলা। যে আলুগুলা ধরো 50 গ্রাম, 60 গ্রাম, 70 গ্রাম বা 50 গ্রামের উপরে, এগুলাকে তোমার বি গ্রেডে ভাগ করলা। আর যেগুলো একদম ছোট ছোট গুটি গুটি, এগুলাকে সি গ্রেডে ভাগ করলা। এই যে রাত্রে তুমি শুয়ে শুয়ে চিন্তা করলা যে আলুটাকে 3টা শ্রেণীতে তুমি তিনটা মান নির্ধারণ করবা, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, 3টা শ্রেণীতে বিভক্ত করবা। এই যে তুমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করলা, সেটাকে বলা হয় প্রমিতকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশন। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আলুগুলোকে তুমি যে এই যে মান নির্ধারণ করলা, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, সেই মান অনুযায়ী পণ্যটাকে 3 বস্তা রাখলা। 1 বস্তার আলুগুলা থাকবে সবগুলা 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম বড় বড় আলু।
আরেক বস্তার আলুগুলো হবে 50 গ্রাম, 60 গ্রাম, 70 গ্রাম মাঝারি সাইজের আলু। আরেক বস্তার আলুগুলো হবে তোমার ছোট ছোট গুটি গুটি আলু, এগুলো হচ্ছে একদম ছোট ছোট সাইজের আলু, এগুলো আরেকটা বস্তায় রাখলা। এই যে পণ্যটাকে তুমি রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করলে 3টা ভাগে ভাগ করবে, দ্যাট ইজ প্রমিতকরণ। এটা হচ্ছে তোমার আসলে থিঙ্কিং ওয়ার্ক, প্রমিতকরণটা। আর পর্যায়িতকরণকে বলা হয় গ্রেডিং, অর্থাৎ পণ্যের মান অনুযায়ী পণ্যকে যখন আলাদা আলাদা আমি ভাগ করে ফেলবো তখন তাকে বলা পর্যায়িতকরণ বা গ্রেডিং। অর্থাৎ পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে যখন আমি বিভিন্ন ভাগে ভাগ করব তখন তাকে বলা হয় পর্যায়িতকরণ। ওই যেটা বললাম, আলুকে ছোট, বড়, মাঝারি, ছোট 3 শ্রেণীতে ভাগ করা, এটাকে পর্যায়িতকরণ বলা হয়। এরপর হচ্ছে মোড়কীকরণ। এটা শুধু আলু নয়, অনেক ধরনের পণ্য আছে। আমরা পণ্যকে আকর্ষণীয় করার জন্য, পণ্যের মান রক্ষার জন্য, পণ্য পরিবহনকালে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষায়িত করার জন্য পণ্যকে আমরা মোড়কীকরণ করি, ডিজাইন করি। হ্যাঁ, অনেক সময় সুন্দর ডিজাইন পণ্যের প্রতি ক্রেতার আকর্ষণ সৃষ্টি করে, পণ্যের মান সংরক্ষণের সুবিধা হয়। হ্যাঁ, পণ্যের গায়ে পণ্যের মানটা উল্লেখ থাকে। হ্যাঁ, এই যে মোড়কীকরণটা হচ্ছে পণ্যের ডিজাইন করা, পণ্য সংরক্ষণ হাত থেকে রক্ষা করা, ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা, পণ্যের প্রতি ক্রেতাকে আকৃষ্ট করার একটা কৌশল হচ্ছে মোড়কীকরণ, প্যাকেটজাতকরণ, যেটা আমরা আরো সহজ করে বলতে পারি। এরপর হচ্ছে বিজ্ঞাপন। তোমরা জানো যে কোনো পণ্যের ক্ষেত্রে আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থায় উৎপাদনকারী বা বিক্রয়কারী প্রতিষ্ঠানের পণ্যের প্রতি ক্রেতাকে আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপন একটা অন্যতম কৌশল। ইংরেজিতে বলা অ্যাডভার্টাইজমেন্ট, 6 নম্বর পয়েন্টটা। অর্থাৎ তুমি যে পণ্য বা সেবা উৎপাদন করো সেই পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাকে ধারণা দেওয়ার জন্য পণ্যের একটা নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বলা হয় বিজ্ঞাপন, বা ইংরেজিতে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট। এটা পণ্য বিক্রয় বৃদ্ধির একটা অন্যতম হাতিয়ার বা কৌশল। বিজ্ঞাপন বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়, ইলেকট্রনিক মিডিয়া, টিভি, রেডিও ইত্যাদি। তারপর প্রিন্ট মিডিয়া, যেমন তোমার ধরো দৈনিক পত্র পত্রিকা, ম্যাগাজিন, এগুলোতে আমরা পণ্য সম্পর্কে আমরা বিজ্ঞাপন দিই। যেমন সাবান কোম্পানি দেয়, তুমি তোমার বিভিন্ন বাটা কোম্পানি দিতে পারে। আমার যেমন সেবা উৎপাদনকারী, যেমন তোমার মোবাইল কোম্পানিগুলো দেখো বিজ্ঞাপন বিভিন্নভাবে দেয়। বিজ্ঞাপনের মাধ্যমের কোনো এখন আর অভাব নেই। এখন সোশ্যাল মিডিয়াগুলো তো আছে, অনলাইন মিডিয়া আছে, ইত্যাদি অনেকগুলা মিডিয়াতে আমরা পণ্যের যে উপস্থাপনা করি ক্রেতাকে আকৃষ্ট করার জন্য, সেটাকে বলা হয় বিজ্ঞাপন। এরপর হচ্ছে আমার বিক্রয়। বিক্রয় হচ্ছে বিপণন কার্যাবলী একটা ইম্পর্টেন্ট কাজ। তোমরা জানো বিক্রয়ের মাধ্যমে কিন্তু পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। এক পক্ষ পণ্য বিক্রয় করে, আরেক পক্ষ সেই পণ্য ক্রয় করে, এবং সেটা অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর প্রক্রিয়াকে বলা হয় বিক্রয়। তোমরা বুঝতে পারছো, সেটা সেবা হোক আর পণ্য হোক, বিক্রয় একটা ইম্পর্টেন্ট কাজ বিপণন কার্যাবলীর ক্ষেত্রে। এখন আমরা তো মনে করি যে সাধারণত সনাতনী বিপণন ব্যবস্থা, বাজারজাতকরণ মতবাদে একসময় ছিল পণ্যটা বিক্রয় করার পরে বিক্রেতার আর কোনো কাজ থাকে না, এটা আমরা সবসময় ধরে নিতাম। কিন্তু আধুনিক বাজারজাতকরণ মতবাদে বিক্রয়ের পরও একজন বিক্রেতার কিছু দায়িত্ব বা কার্যাবলী থাকে। কারণ আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থাপনায় যে মূল বিষয়টা হচ্ছে যে ক্রেতার সন্তুষ্টি বিধান। ক্রেতার, তুমি লাভ, আমার মুনাফা একজন ব্যবসায়ীর একটা মুখ্য উদ্দেশ্য,
কিন্তু তার সাথে যে ভোক্তার সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের জন্য একজন সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করা কিন্তু একজন বিক্রেতার আধুনিক বাজারজাতকরণ মতবাদের মধ্যে পড়ে, যার কারণে পণ্য বিক্রয়ের পরেও একজন বিক্রেতার কিছু কাজ থাকে, সে যেটাকে আমরা বলি বিক্রয়োত্তর সেবা বা বিক্রয়ের পরবর্তী কার্যাবলী, যেটাকে আমরা সহজ করে বলি। তাহলে আমরা এখন আসি বিক্রয় পরবর্তী কার্যাবলীগুলো কি। 3টা ভাগে ভাগ করছি আমি। বিক্রয়োত্তর সেবা প্রদান, ভোক্তার সন্তুষ্টি পরিমাপ এবং সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা। এখন বিক্রয়োত্তর সেবা কি, আমি যদি এখন তো এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকম। যেমন তুমি যদি তুমি দেখো যারা ওই যে টেলিভিশন বিক্রি করে, রেফ্রিজারেটর বিক্রি করে, ওয়াশিং মেশিন বিক্রি করে, বিভিন্ন দেখবা যে তারা বলে যে 5 বছরের ওয়ারেন্টি, গ্যারান্টি এগুলা থাকে। তোমরা দেখবা তুমি যখন একটা ফ্রিজ কিনতে যাবা তখন তোমাকে বলবে, যারা ফ্রিজের দোকানে যদি যাও, আমি কিন্তু বিক্রয় পরবর্তী কার্যাবলীর প্রথম পয়েন্ট বিক্রয়োত্তর সেবা প্রদান এটা আলোচনা করতেছি। তুমি একটা রেফ্রিজারেটর কিনতে যাও দোকানে, যাইলে দেখবে যে ভাই আপনি যদি আমার থেকে এই পণ্যটা ক্রয় করেন, আপনি 5 বছর পর্যন্ত আপনার পণ্য যদি নষ্ট হয়ে যায় বা কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু আপনাকে এটা ঠিক করে দেবো বিনা পয়সায়, এটা বলে। কিন্তু এটাকে বলে বিক্রয়োত্তর সেবা, যেটাকে বলা আফটার সেল সার্ভিস। এটা ফ্রিজ, টিভি কোম্পানিগুলো কিন্তু এটা করে, কিন্তু তোমরা দেখো। অর্থাৎ পণ্য বিক্রয়ের পরবর্তীতে ক্রেতা বা ভোক্তাকে যে সেবা প্রদান করা হয় তাকে বলা হয় বিক্রয়োত্তর সেবা। এগুলা তোমার ইলেকট্রনিক্স কোম্পানিগুলো এটা কিন্তু প্রায় করে, দেখবে, যেটাকে বলে আমরা আফটার সেল সার্ভিস বলি, যেমন ওয়ারেন্টি, গ্যারান্টি এইগুলা। এরপর আসে ভোক্তার সন্তুষ্টি পরিমাপ, মেজারিং দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন। ভোক্তা আসলে তুমি যে পণ্যটা বিক্রি করলে, তোমার যে ভোক্তা বা তোমার যে ক্রেতা, আমার প্রতিষ্ঠানের যে ভোক্তা বা ক্রেতা, সে আমার প্রতি আমার থেকে পণ্য বা সেবা ক্রয় করার কতটুকু সন্তুষ্ট, সেটা কিন্তু যাচাই বাছাই করতে একজন বিক্রেতা হিসেবে। তুমি দেখবা বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো অনেক সময় বিভিন্ন কন্ট্রোল করে তোমার থেকে তথ্য জানতে চায় যে আমার কল রেটটা ঠিক আছে কিনা, আমার কল ড্রপ হয় কিনা, আমাদের এই মোবাইল এই সিম ব্যবহার করে আপনি আমাদের প্রতি কতটুকু সন্তুষ্ট। দেখবে অনেক সময় তারা সার্ভে করে কোম্পানিগুলা। এটা শুধু বলে মোবাইল কোম্পানি বা অন্য ক্ষেত্রে, তুমি একজন মুদি দোকানদারও যদি হও, তুমিও তোমার ভোক্তার সন্তুষ্টি পরিমাপ করো। বলো স্যার কিভাবে? তুমি কাস্টমারটা তোমার থেকে ধরো 1 বস্তা চাল কিনে নিয়ে গেল একজন কাস্টমার 1 মাস আগে। 1 মাস পরে যখন কাস্টমার সাথে তোমার দেখা হবে, তখন তুমি জিজ্ঞেস করো যে ভাই আপনার কাছে যে আমি গত মাসে 1 বস্তা চালটা কেমন পড়ছে, চালটা খেয়ে কি ভালো লাগছে, ভাতটা কেমন হয়েছে, জিজ্ঞেস করো। কিন্তু একজন মুদি দোকানদারও কিন্তু অনেক সময় কাস্টমারকে জিজ্ঞেস করে। আমি নিজে যখন 1 বস্তা চাল কিনে, যখন আমি 1 মাস পরে যখন ওই দোকানদারের সাথে দেখা হয়, তখন জিজ্ঞেস করে স্যার কেমন হলো চালটা, আমি কিন্তু আপনাকে একটা ভালো চাল দিয়েছিলাম, কেমন ভালো লাগছে। এখন আমি যদি মনে করি যে না ভাই চালটা তো ভালো হয় নাই, এটা সিদ্ধ হয় নাই, খাইয়ে তেমন মজা পেলাম না, যাক আগামী মাসে আমার একটা ভালো চাল দিয়ে, এগুলো কিন্তু আমরা বলি কিন্তু কাস্টমাররা। তো এখন দোকানদার আমাকে জিজ্ঞেস করে কেন, তারা তো সে জানতে চায় যে সে ভোক্তার আমার ক্রেতার সন্তুষ্টিটাকে দেখে, পরিমাপ করে। যদি আমি ভালো বলি তাহলে তার জন্য ভালো, আর আমি যদি বলি না চালটা সিদ্ধ হয় না, চালটা তেমন ভালো না, কোন কোম্পানির চাল দিলেন ভাই, আর ভবিষ্যতে দেওয়ার সময় একটু দেখে শুনে দিন। হ্যাঁ, এগুলা কিন্তু একজন বিক্রেতা এগুলা কিন্তু জানতে চায়। এটা সে জানতে চায় তার কাস্টমার তার প্রতি স্যাটিসফাইড কিনা, তার সন্তুষ্টিটাকে সে মেজার করে। এটা হলো ভোক্তার সন্তুষ্টি পরিমাপ। এখন ভোক্তার সন্তুষ্টিটাকে, ভোক্তার সাথে তুমি এগুলা জরিপ করে সার্ভে করে দেখলে যে আসলে ভোক্তা তোমার প্রতিষ্ঠানের প্রতি, তোমার বিক্রিত পণ্যের প্রতি কতটুকু আনুগত্য আছে, সে কতটুকু সুবিধা পেল, উপযোগ পেল, এগুলা কিন্তু একজন বিক্রেতা হিসেবে আমাকে পরিমাপ করতে হয়, বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে। এরপর হচ্ছে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা।
এখন তুমি তো বিক্রোত্ত সেবা দিলা, বক্তার সন্তুষ্টি পরিমাপ করলা। যদি দেখা যায় যে তুমি যে পণ্যটা বিক্রি করলা সেই পণ্যটার মূল্যটা বেশি ধরছো, বক্তারা অভিযোগ করতেছে, অথবা সেই পণ্যের মান ভালো না, তাই না, অথবা সময় মতো তুমি সাপ্লাই দিতে পারছো না, বক্তাদের অভিযোগ আছে, ইত্যাদি বিষয়তে তুমি 2 নাম্বার পয়েন্টে এগুলা সার্ভে করে, জরিপ করে, পরিমাপ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের বক্তার যে বক্তার যে অভিযোগ থাকে, সে অভিযোগগুলাকে উত্তরণের জন্য তুমি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করো। ওই যে বললাম যে চালটা ভাই সিদ্ধ হয় না, তুমি এখন পরবর্তী কি করবা, ভালো কোম্পানি থেকে চাল আনবা যাতে বক্তায় অভিযোগ না দিতে পারে। অথবা যদি বক্তা বা ক্রেতা যদি বলে থাকে, না ভাই আপনার দামটা বেশি দিয়েছেন, আমি আরেক দোকানে যাচাই করে দেখি, আপনি কিন্তু গত মাসে আমার থেকে চালের বস্তার দামটা একটু বেশি রাখছেন, যারা তখন এই মাসে কি করবো, আমি চালের মূল্যটা একটু কমাই দিব, অথবা তাকে আরো অধিকতর মানে যে তাকে সেবা প্রদান ক্রেতাকে, সেই ব্যবস্থাটা করব যাতে বক্তা আমার ভবিষ্যতে আমার প্রতি সন্তুষ্ট থাকে। এটাকে আমরা বলি সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা। তাহলে আমরা আবারও একই কথা যদি আমরা পুনরাবৃত্তি করি, আমরা এই চ্যাপ্টারে আমরা কি কি আলোচনা করলাম। এই চ্যাপ্টারে তো প্রথমে আমরা বিপণন কাকে বলে, এটা অবশ্য তোমরা প্রথম শ্রেণী পরীক্ষার প্রথম চ্যাপ্টারে আলোচনা করছিলে, তারপরে আমি একটু পুনরাবৃত্তি করলাম। তারপরে বিপণন কার্যাবলী কাকে বলে সেটা আমরা আলোচনা করলাম। এরপরে বিপণন কার্যাবলীর প্রকারভেদটা আমরা আলোচনা করলাম। বিপণন কার্যাবলীটাকে আমরা 3টা অংশে ভাগ করলাম, একটা উৎপাদন পূর্ব কার্যাবলী, একটা পরবর্তী কার্যাবলী, আর একটা হচ্ছে বিক্রয়োত্তর কার্যাবলী বা বিক্রয়ের পরবর্তী কার্যাবলী। 3টা অংশে ভাগ করলাম। এখন পরীক্ষার তোমার যে নাম্বারটা থাকবে, প্রশ্নে যে নাম্বার থাকবে, নাম্বার উপর ভিত্তি করে তুমি কিন্তু সেভাবে সাজাই লিখবা। যদি হয় যে বিক্রয় কার্যাবলীটা যদি এমন যদি 4-5 নাম্বারের হয়, সেই ক্ষেত্রে তুমি এইভাবে ভাগ করে না দিয়ে খুব সহজ করে যদি বলি যে 4-5 নাম্বারে যদি প্রশ্নের উত্তর হয়, তাহলে তুমি জাস্ট মাঝখানে উৎপাদন পরবর্তী কার্যাবলীর যে এখানে যে 7টা পয়েন্টে এনাফ। যদি প্রশ্নটা 8 বা 10 নাম্বারের জন্য যদি হয়, তাহলে তোমাকে কিন্তু একেবারে এইভাবে ধাপ করে সুন্দর করে দেখালে তখন তোমার ভালো নাম্বার পাওয়া যাবে। তাহলে সেটা এখানে কিন্তু মেইন পয়েন্টে কিন্তু বিপণন কার্যাবলীর মাঝখানেরটা যেটা যে পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মরৈকরণ, বিজ্ঞাপন, বিক্রয়, এইগুলা যদি 3-4 নাম্বার হয় তাহলে এইগুলাই দিবা। আর যদি 7, 8, 10 নাম্বার হয় তাহলে তুমি এই 3টা অংশে ভাগ করে উত্তরটা দিলে কিন্তু পূর্ণ নাম্বার পাওয়ার সুযোগ থাকবে। তো আজকে আমি এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আলোচনা করে ফেললাম। এই চ্যাপ্টারের পরবর্তী যে খুঁটিনাটি যে বিষয়গুলা, সেটা আমি দ্বিতীয় ক্লাসে আমি একদম তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব, এবং আশা করি আমার যে দ্বিতীয় যে ক্লাসটা হবে, দ্বিতীয় ক্লাসটাতে আমি এই চ্যাপ্টারের একটা পূর্ণা দিয়ে দিতে পারবো। তো তোমরা বিষয়গুলা একটু আমার এই আলোচনাটা যেহেতু এটা রেকর্ড থাকবে, তোমরা এটাকে একটু পুনরাবৃত্তি করে দেখবা। আমার বিশ্বাস তুমি দ্বিতীয়বার যদি রিপিটেডলি দেখো, তোমার এটা করতে হবে না, আমার বক্তব্যটা যেহেতু রেকর্ড থাকবে। তো এখানে শেষ, ইনশাল্লাহ তোমাদের কাছে পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টারের বাকি অংশটা আলোচনা করব। সবাই